গুড ইভিনিং গুড ইভিনিং টু এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অডিও ভিডিও মোটামুটি ক্লিয়ার রয়েছে। তো ক্লিয়ার থাকলে অবশ্যই একবার ইয়েস লিখে দাও। আর যারা এখনও জয়েন করতে পারেনি তাদের চটজলদি তোমরা লাইভ চ্যাটে কিন্তু জয়েন করে নিতে বলো। ঠিক আছে, লাইভ চ্যাটে চটজলদি জয়েন করে নিতে পারো। আজকের ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, যারা আগামী দিনে বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যালের মতো পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন অর্থাৎ শ্বসন এবং শ্বাসকার্যর ওপর থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে, যেটা তোমাদের একাদশ শ্রেণী বা ক্লাস 11-এর টপিক ওয়াইজ তোমরা কিন্তু যে কোনো বই থেকে কভার করতে পারো। এনসিআরটি হোক, WBCHSC হোক, আইদার আদার্স বোর্ড। তো প্রত্যেককে আরও একবার জানাই ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #পুপায়ো। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের প্রথম প্রশ্নে। চলো দেখা যাক প্রথম প্রশ্নটি কি রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে, ষড়যন্ত্রে তরুণাস্থি থাকে। ষড়যন্ত্র, ঠিক আছে, অপশনটা ভালো করে দেখো। ষড়যন্ত্রে তরুণাস্থি থাকে 6টি, 7টি, 8টি না 9টি? ঠিক আছে, প্রশ্ন 1, কোয়েশ্চেন নাম্বার 1 রয়েছে। তো এখানে আমাদের ষড়যন্ত্র ছবিও কিন্তু পাশে তোমাদের দেওয়া রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো সেই ছবি থেকেও তোমরা অ্যান্সার করতে পারো। তো এক্ষেত্রে ষড়যন্ত্রের সংখ্যা কটি হবে? হ্যাঁ, তোমাদের কাছে 5 থেকে 7 সেকেন্ড মতো সময় রয়েছে। তো তাড়াতাড়ি তোমরা লাইভ চ্যাট বক্সে কিন্তু অ্যান্সার করতে থাকো। ঠিক আছে, তো আমরা ষড়যন্ত্রর মধ্যে অর্থাৎ ষড়যন্ত্রের মধ্যে আমরা কতগুলো তরুণাস্থি পাবো। ঠিক আছে, যারা তুমি মনে রাখতে পারো তরুণাস্থিকে আমরা সাধারণত কী নামে ডেকে থাকি? কার্টিলেজ। ওকে, তরুণাস্থিকে আমরা কার্টিলেজ নামে ডেকে থাকবো। তো কতগুলো কার্টিলেজ কিন্তু পাবো। হ্যাঁ, তো তরুণাস্থির মধ্যে কতগুলো কার্টিলেজ আমরা পাবো, খুবই ইম্পর্টেন্ট। আর ষড়যন্ত্রের অপর নাম তো তোমরা তো জানো যে ল্যারিংস। ষড়যন্ত্রকে আমরা কি বলবো? দাঁড়াও, হোল্ড অন। ল্যারিংস, ষড়যন্ত্রকে বলবো ল্যারিংস। নাম্বার অফ কার্টিলেজ ফাউন্ড ইন ল্যারিংস, ল্যারিংসে কতগুলো কার্টিলেজ আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার, যারা সঠিক অ্যান্সার দিচ্ছ প্রত্যেককে কংগ্র্যাচুলেশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে 9টি। 9টি কার্টিলেজ কিন্তু আমরা এখানে পাবো। ঠিক আছে, তো কিছু পেয়ার্ড থাকে, পেয়ার্ড মানে জোড়া, আর কিছু থাকে আনপেয়ার্ড। তো আগে আমরা চলো অ্যান্সারটি চেক করে নিই। তো অ্যান্সারটি কি হবে? চলো, এই যে রাইট অ্যান্সার কিন্তু তোমাদের কাছে একদম পরিষ্কার রয়েছে। রাইট অ্যান্সার হবে অপশন ডি, 9টি। এবং সেখানে কার্টিলেজের সংখ্যাগুলো দেখো, থাইরয়েড কার্টিলেজ, হ্যাঁ, তারপরে তোমার ক্রিকয়েড কার্টিলেজ, দেন এপিগ্লটিস, দেন তারপরে তোমার এই কার্টিলেজগুলো কিন্তু তোমরা ইজিলি দেখতে পাচ্ছ। তাহলে এবং এখানে যে আমাদের যেটা মেনশন করে রাখতে হবে, দ্য ফার্স্ট 3, অর্থাৎ প্রথম 3টে কার্টিলেজ কিন্তু আনপেয়ার্ড। আনপেয়ার্ড মানে এরা জোড়ায় অবস্থান করে না। অ্যান্ড তুমি যদি লেটার যে 3 রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু পেয়ার্ডে থাকে। তার মানে প্রথমকার 3টে থাকলো, এটুকু তুমি খেয়াল করো। আর তারপরে পেয়ার্ডে রয়েছে, অর্থাৎ জোড়ায় রয়েছে, অর্থাৎ 3 ইন্টু অর্থাৎ 6, অর্থাৎ 6 + 3 = তোমার কাছে অ্যান্সার হবে 9। এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু 9টি হবে। এবং চলো কার্টিলেজগুলোকে আমরা একবার ছবিতে চিহ্নিত করে নিই। এই যে প্রত্যেকটা কার্টিলেজে তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে থাইরয়েড, ক্রিকয়েড, ট্রাকিয়াল, বলো একদম তোমরা প্রত্যেকটা চিহ্নিত করতে পেরেছো আশা করা যায়। এবং ছবিটা তোমরা পরবর্তীকালে আরও একবার দেখে নিয়ে কিন্তু পজ করে নিয়ে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে তোমার কাছে প্রত্যেকটি কার্টিলেজের ভিউজ ঠিক থাকে। দেরি না করে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। শ্বাসযন্ত্রের কোন অংশে ইউ শেপড বা সি শেপড? এই কোশ্চেনটাও আসতে পারে, হয় ইউ আইদার সি শেপড, কিন্তু তুমি বলতে পারো যে তরুণাস্থি নির্মিত রিং দেখা যায়। তো একটু আগেই আমরা তরুণাস্থি নির্মিত রিং অর্থাৎ কার্টিলেজিনাস রিংয়ের কথা বলে এলাম। তো সেটা কোথায় অবস্থান করছিল? আগের ছবিটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলেই অ্যান্সার করতে পারবে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি তোমার কাছে ট্রাকিয়া ছাড়া আর কিছু হবে না। এই ট্রাকিয়া রিংগুলো আমরা কোথায় দেখতে পাবো? সেই জন্য ট্রাকিয়াল রিং বলা হয় অনেক সময়। তরুণাস্থি নির্মিত রিং কোথায় দেখতে পাবো? ট্রাকিয়াতে। এই যে দেখে নাও খুব ভালোভাবে যে 16 থেকে 20টা ইউ শেপড রিংস কিন্তু হায়ালিন কার্টিলেজের অবস্থান করে। কোথায়? না ট্রাকিয়া। ঠিক আছে, ট্রাকিয়াল যে টিউব রয়েছে তার মধ্যেখানে। তো রাইট অপশন সি।
নেক্সট দেখো, প্লুরা কিসের আস্তরণ? এটা তো একদম মানে কি বলতে পারো বাচ্চা প্রশ্ন রয়েছে, প্রত্যেকে আশা করি প্লুরার কিসের আস্তরণ এটা দেখা মাত্র অ্যান্সার করবে, এবং অনেকেই অ্যান্সার করছো, ভেরি গুড, তাড়াতাড়ি অ্যান্সার করতে থাকো, ফাস্ট অ্যান্সার করতে থাকো লাইভ চ্যাটে। আমরা এই নিয়ত ক্লাস আগামী দিনগুলিতেও তোমাদের জন্য থাকবে, তাই নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব এবং বেল আইকন তো তোমরা দাবিয়ে রাখবে, তাতে তোমরা ইজিলি কন্টেন্টগুলো পেতে থাকবে। আর যাতে আরও এরকম ফ্রি ক্লাস, ইম্পর্টেন্ট ফ্রি সেশন যাতে তোমরা আরও পেতে পারো, সেজন্য তোমাদের জানিয়ে রাখি, অবশ্যই একটাই কাজ করতে হবে, একবার শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? একবার কিন্তু শেয়ার করে দিতে হবে তোমাদের। তো রাইট অ্যান্সার কী হবে? আমরা তো ব্রিদিং রেসপিরেশন চ্যাপ্টার নিয়ে পড়ছি, অর্থাৎ ফুসফুস সংক্রান্ত ব্যাপার রয়েছে, তো ইজিলি সেখান থেকে অ্যান্সার করা যেতে পারে ফুসফুসের। ওকে, নেক্সট দেখো, আচ্ছা আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা তোমাদের জন্য, যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা কিন্তু আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো এই গ্রুপে তোমরা ইজিলি জয়েন হয়ে যেতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অর্থাৎ নিচেতে কিন্তু দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে জয়েন করতে পারো, এবং চ্যানেলটি দেখতে কিছুটা এরকম মডেলে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো ইজিলি এই লিঙ্কটি এইরকম নামেই পেয়ে যাবে। তো ইজিলি তোমরা কিন্তু সেখান থেকে ডেলি রুটিনে শুধু বায়োলজি নয়, বায়োলজি সহ অর্থাৎ বায়ো সহ তোমরা আরও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ ফিজিক্সের এমসিকিউ মেথডে এবং কেমিস্ট্রি, এবং যেটা তোমরা পোল ওরিয়েন্টেড অ্যান্সার করতে পারো, পোলে অ্যান্সার করে সাথে সাথে অ্যান্সার দেখতে পারো তোমার অ্যান্সার ঠিক হয়েছে না ভুল হয়েছে, এবং সম্পূর্ণ ইম্পর্ট্যান্ট এবং ভেরিফাইড কোশ্চেন থাকছে। তো চট জলদি তোমরা দেরি না করে কিন্তু জয়েন হয়ে যেও। আচ্ছা, যারা টেলিগ্রাম অলরেডি আছে তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ট্যাপ না করলেও জাস্ট এই নামে সার্চ করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার 4 কী রয়েছে, যে ফুসফুসের ক্ষুদ্রতম একক কী? হ্যাঁ, বলতে মনে রাখতে পারো যে স্মলেস্ট ইউনিট অফ লাংস, এইভাবেও মনে রাখতে পারো, খুবই সহজ প্রশ্ন রয়েছে। বায়ুথলি, ক্লোম শাখা, শ্বাসনালী, আইদার ক্লোম নালিকা। একটু ফাস্ট অ্যান্সার করবে, 5 সেকেন্ডের মধ্যে প্রত্যেকে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে এবং চট জলদি করে ফেলবে অ্যান্সারগুলো। কী হবে রাইট অ্যান্সার? ওকে, তো আমরা মোটামুটি প্রত্যেকেই জানি যে এক্ষেত্রে রাইট অ্যান্সার, আর অর্থাৎ যদি আমরা দেখি যে বায়ুথলি আছে, ক্লোম শাখা আছে, শ্বাসনালী আছে, তো সব থেকে ছোটো কিন্তু এখানে আমরা ইজিলি পেয়ে থাকি যে স্মলেস্ট ইউনিট, হ্যাঁ, অফ লাংস যাকে বলা হয়, তো স্মলেস্ট ইউনিট অফ। তো অ্যান্সার করো প্রত্যেকে, অ্যান্সার কী হবে? তো অ্যান্সার তো আমরা সবাই জানি যে এক্ষেত্রে বায়ুথলি বা অ্যালভিওলাই ছাড়া আর কিছু অ্যান্সার হতে পারে না। তো চলো অ্যান্সারটা একবার চেক করে নিই। একদম অপশনে গণ্ডগোল রয়েছে, অপশনে গণ্ডগোল রয়েছে, অ্যান্সারটা ঠিক রয়েছে, অ্যান্সার কিন্তু বায়ুথলি হবে, বাট এখানে কিন্তু অপশন একটু বোলানো রয়েছে, সি অপশন দেওয়া রয়েছে, সি অপশন কিন্তু হবে না, আমরা দেখতে পাচ্ছি এ অপশন হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। ওকে, যারা অপশন এ করেছো তারা ঠিক। নেক্সট দেখো, ফুসফুসের গ্যাসীয় আদান প্রদান ঘটে, এটা তো এক্ষুনি করলাম আমরা, গ্যাসীয় আদান প্রদান বায়ু তো থাকবে, তো একই কথা, বায়ুথলি বা অ্যালভিওলাই হবে রাইট অ্যান্সার। যারা এই অ্যান্সার ঠিক দিচ্ছ প্রত্যেককে কিন্তু কংগ্রাচুলেশন। নেক্সট দেখো, এই প্রশ্নটি প্রচুরবার এসে থাকা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগামী দিনেও কিন্তু স্টার মার্ক দিয়ে রাখতে পারো এবং প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। একটা টার্মিনোলজি জানলেই এই কোশ্চেনটার অ্যান্সার খুব ইজি করা যায়, অর্থাৎ O2 ডিসোসিয়েশন কার্ভ, মানে বলতে পারো অক্সিজেন ডিসোসিয়েশন যে কার্ভ রয়েছে সেই কার্ভ কার সাথে সংযুক্ত, মানে কিভাবে তুমি সেটাকে দেখতে পারবে। হ্যাঁ, প্যারাবোলা, সিগময়েড, হাইপারবোলা অর্থাৎ সরলরেখা, এই চারটের মধ্যে কোনটি হবে রাইট অ্যান্সার? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এর শেপটা কিছুটা এস আকৃতির মতো দেখাচ্ছে, তো এস শেপ হলেই আমরা তাকে বলে থাকি সিগময়েড কার্ভ, বাকি আর কিছু দেখার দরকার নেই, ইজিলি অ্যান্সার হবে এক্ষেত্রে সিগময়েড কার্ভ। ওকে, নেক্সট দেখো, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সংযুক্তি প্রভাবিত হয়, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে, অর্থাৎ হিমোগ্লোবিন মানে আমরা ছোট করে মনে রাখতে পারি এইচবি, তার সাথে সংযুক্ত হবে O2। তো এই অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সংযুক্তি এফেক্টিভ কী কারণে হয়ে থাকে, কার দ্বারা হয়ে থাকে, ঠিক আছে? তো PCO2 H+ আয়নের ঘনত্ব, ডেন্সিটি অফ H+ আয়ন, আইদার টেম্পারেচার অর সবকটি, এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? দেখো, PCO2 বটে, পার্সিয়াল প্রেশার অফ CO2, কার্বন ডাইঅক্সাইড যাকে বলা হয়, H+ আয়নের ডেন্সিটি এবং উষ্ণতা সবকটি নির্ভর করে, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি সবগুলি। ওকে, দেখে নাও। নেক্সট দেখো, হিমোগ্লোবিনের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য হলো,
কোনটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য? এর রং লাল, লোহার উপস্থিতি, উভমুখী বিক্রিয়া দ্বারা অক্সিজেন যুক্ত হওয়ার ক্ষমতা, তারপরে রয়েছে গ্লোবিন নামক ক্ষারীয় প্রোটিনের উপস্থিতি। কোনটি হবে রাইট অ্যান্সার? খুবই ভালো প্রশ্ন রয়েছে এবং মনে রাখতে পারো এটা স্টার মার্ক প্রশ্ন হতে পারে আগামী দিনে যারা নার্সিং ওরিয়েন্টেড এক্সাম দেবে তাদের জন্য। অলসো ইম্পর্টেন্ট ফর নিট এবং ক্লাস 11। তো এটা অ্যান্সার কি হতে পারে? এটা রাইট অ্যান্সার কি হতে পারে? যারাই ফার্স্ট অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে ভেরি গুড এবং প্রত্যেককে কংগ্র্যাচুলেশন। ওকে, প্রত্যেককে কংগ্র্যাচুলেশন। ফার্স্ট অ্যান্সার দিলে লাইভ চ্যাটেই তোমরা দেখতে পাবে কাদের অ্যান্সার ফার্স্ট সেখানে শো হচ্ছে অ্যাজ এ পোল ওরিয়েন্টেড ভিউ। হ্যাঁ, এবং তোমরা যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে থাম দিও না। যদি ভালো লাগে, মনে হয় প্রশ্নগুলি জরুরি এবং ইম্পর্ট্যান্ট আছে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। ঠিক আছে, লাইক করতে ভুলো না। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এখানে অপশন সি, উভমুখী বিক্রিয়া দ্বারা অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাই হিমোগ্লোবিনের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য। ওকে, নেক্সট দেখো। তার আগে দেখে নাও যে রিয়াকশানটা আমরা যে এক্ষুনি পড়লাম যে উভমুখী রিয়াকশান হবে, দেখো দেখাই রয়েছে যে উভমুখী রিয়াকশান থাকছে, সেখানে ইনক্রিজিং অফ পিএইচ এবং ইনক্রিজিংয়ের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো রয়েছে, এবং অক্সিজেন মলিকিউল অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে মেন ফিচার্স হচ্ছে লৌহ। তো কিভাবে সংযুক্ত হচ্ছে, যখন সংযুক্ত হচ্ছে তখন অক্সি হিমোগ্লোবিন, যখন সেটাকে বাদ দিয়ে দিচ্ছে তখন সেটা হচ্ছে ডিঅক্সি হিমোগ্লোবিন। তো এখানে অক্সিজেন বাইন্ডিং অ্যান্ড আনলোডিংয়ের যে ঘটনা সেটা কিন্তু ভালোভাবে দেখানো রয়েছে। তো এই জাতীয় ক্লাসগুলি তোমরা যারা পেড কোর্সে রয়েছো তারা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে এন্ট্রান্সের ক্লাসে পেয়ে যাবে। অলরেডি করানোও রয়েছে তোমাদের, তো আশা করি অ্যান্সার করতে পারবে। যারা করছো প্রত্যেককে আরও একবার জানাই কংগ্র্যাচুলেশন। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামিনেশন। কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে, কিছু অ্যাডভান্স মডেলের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য এই জাতীয় থাকবেই। নেক্সট দেখো, স্বাভাবিক শারীরবৃত্তীয় অবস্থায় 100 ml ডিঅক্সিজেনেটেড রক্ত দ্বারা কি পরিমাণ CO2 অ্যালভিওলায়ে প্রভাবিত হয়? এই দুটো পয়েন্ট তোমাকে দেখতে হবে, একটা হচ্ছে CO2 পরিমাণ, দ্বিতীয় হচ্ছে 100 mlটা তো কনভার্ট মানে সবসময়তেই পাই আমরা, 100 ml উপর ডিপেন্ড করে মানগুলো নির্ণয় করি। আর ডিঅক্সিজেনেটেড ব্লাড স্যার নির্ণয় করব কি থেকে? নির্ণয় করব আমরা স্পাইরোমিটার থেকে আমরা নির্ণয় করতে পারি, আইদার ডগলাস ব্যাক, এই দুটো অংশ থেকে কিন্তু আমরা নির্ণয় করতে পারি, স্পাইরোমিটার আর ডগলাস ব্যাক। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে না? রাইট অ্যান্সার হবে, যখনই কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে 4 ml হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কার্বোমিনো হিমোগ্লোবিন থেকে CO2 অপসারণ কখন হবে? অর্থাৎ কার্বোমিনো হিমোগ্লোবিন তো যখন মিশে এই অবস্থায় রয়েছে সেখান থেকে তুমি CO2কে বাদ দিতে চাও, CO2কে ডিলিট করতে চাও, তাহলে সেটা কখন এই ঘটনা ঘটবে? এটা কিন্তু এই জাতীয় প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আগামী দিনের জন্য। তো এই জাতীয় ফিচার্স কিন্তু যেখানে ডবল জাতীয় ক্যারেক্টার্স রয়েছে সেগুলোকে কিন্তু একটু মেনশন করে দেখে যেতে হবে তোমাদের। তো এই জাতীয় কন্ডিশন কখন ঘটে? যখন PO2 বেশি থাকে এবং PCO2 কম থাকে। হ্যাঁ, তো তখনই কিন্তু CO2কে ইজিলি অপসারিত করে দেবে। স্যার এই PO2 আর PCO2 এই ম্যাটারগুলো কি? যারা জানো না তাদের জন্য বলি। P এখানে পার্শিয়াল প্রেশার অফ O2 অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ CO2। প্রাচীর গাত্রে অর্থাৎ যে প্রাচীর গাত্র রয়েছে সেই প্রাচীর গাত্রে কী পরিমাণ প্রেশার অক্সিজেন দিচ্ছে আর কী পরিমাণ প্রেশার CO2 দিচ্ছে, সেখানে এটা আমরা মনে রাখতে পারি যেখানে P কথার অর্থ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড। চলো অ্যান্সার দেখি, একদম রাইট অ্যান্সার আছে। নেক্সট দেখো, কখন অক্সি হিমোগ্লোবিন পৃথকীকরণ শুরু হয়? মানে এই প্রশ্নটাই ঘুরিয়ে এসেছে এখানে, যেমন কার্বোমিনো হিমোগ্লোবিন থেকে CO2 অপসারিত হচ্ছে, এখানে তখন বলছে যে অক্সি হিমোগ্লোবিন থেকে অর্থাৎ পৃথকীকরণ শুরু হচ্ছে, অর্থাৎ অক্সিজেন কিছুটা হলেও বেরিয়ে যাচ্ছে বা ট্রান্সপোর্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কী হবে? 4টে অপশান রয়েছে, ভালো করে খেয়াল করো যে PCO2 কম হলে, PCO2 বেশি হলে, দেহে উষ্ণতা কম হলে, রক্তের অধিক পিএইচ হলে, কী হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে, দেখো
ওটাতে পুরো উল্টো ঘটনাগুলো ঘটে এক্ষেত্রে। তো মনে রাখবে যে এখানে PCO2 মাত্রা যখনই বেশি হবে তখনই কিন্তু অক্সি হিমোগ্লোবিনের পৃথকীকরণ শুরু হবে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। দেখে নিই আমরা। নেক্সট দেখো, মস্তিষ্কের শ্বাসকেন্দ্রের অবস্থান। মস্তিষ্কের যে শ্বাসকেন্দ্র, আমাদের শ্বাস রেট কীভাবে চলবে সেটা কোথায় কে নিয়ন্ত্রণ করে, কোথায় অবস্থান করছে, কোন অংশে, হ্যাঁ কোন অংশে, এটাও কিন্তু ভালো প্রশ্ন রয়েছে। এটাও কিন্তু ভালো প্রশ্ন রয়েছে, অবশ্যই কিন্তু মার্কিং করে অ্যান্সার করার চেষ্টা করবে। তো ছবি দেখলেই হয়তো অ্যান্সার তোমরা ইজিলি করে ফেলতে পারবে। ছবিটা অ্যান্সার কি পিডিএফে দিলে বেশি বেটার ছিল, বাট দেওয়া হয়েছে, তোমরা অ্যান্সার করতে পারবে। থ্যালামাস অঞ্চলে, সেরিব্রাল অঞ্চলে, মেডেলা অবলাঙ্গাটা, কর্পাস লিউটেম। ছবি তো দেখতেই পাচ্ছ, মেডেলা অবলাঙ্গাটা, এখানে পন্স রয়েছে, এই অংশতে কিন্তু মানে নিয়ন্ত্রণ বেশি পরিমাণে করে থাকে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কোন অবস্থানে অবস্থান করছে, রাইট অ্যান্সার হবে অপশন সি, বলার অপেক্ষা রাখে না। তো রাইট অ্যান্সার কিন্তু অপশন সি। নেক্সট দেখো, নিউমোট্যাক্সিক কেন্দ্রে অবস্থিত, এক্ষুনি বললাম, পরবর্তী প্রশ্নই, আগেরটা যদি শুনে থাকো এটা অ্যান্সার করতে পারবা। পন্স, মেডেলা অবলাঙ্গাটা, সেরিবেলাম আর সেরিব্রাম, কোনটা হবে রাইট অ্যান্সার। তো নিউমোট্যাক্সিস কেন্দ্র যখনই বলছে, নিউমোট্যাক্সিকের কথা চলে আসছে, তখন সর্বদা তোমরা খেয়াল করতে পারবা এই যে নিউমোট্যাক্সিক সেন্টার, যদি ছবি খেয়াল করো ইজিলি অ্যান্সার করতে পারবে। নিউমোট্যাক্সিক যে সেন্টার রয়েছে, তো সেখানেই কিন্তু, অর্থাৎ আপার সারফেস অফ পন্স, অবস্থানটা দেখো, অবস্থানটা কিন্তু পন্সে রয়েছে, আপার সারফেসে। তো রাইট অ্যান্সার এক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু হবে কোনটা না, অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে অপশন এ। ওকে, চলো দেখে নিই আমরা। এই যে দ্য নিউমোট্যাক্সিক সেন্টার লোকেটেড ইন দ্য আপার পন্স, ঠিক আছে, আইদার আপার সারফেস অফ পন্স, সেন্স ইনহিবিটরি ইম্পালস অফ দ্য ইন্সপিরেটরি সেন্টার্স। কোন ধরনের ইনহিবিটরি ইম্পালস কিন্তু তৈরি করে, নেগেটিভ আর কি, প্রতিরোধ জাতীয়। নেক্সট দেখো, প্রদত্ত কোন জোড়া স্নায়ু শ্বাসক্রিয়ায় সাহায্য করে, প্রত্যেকে অ্যান্সার করো। কি হবে, ফ্রেনিক, ভেগাস, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ইন্টারকস্টাল, হাইপোগ্লসাল, ভেগাস, কক্সিজিয়াল, ফ্রেনিক। দেখো, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে, এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে যে অপশন এ, অর্থাৎ ফ্রেনিক আর ভেগাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্নায়ু রয়েছে, জোড়া রয়েছে, যারা কিন্তু শ্বাসক্রিয়ায় সাহায্য করে। তো এখান থেকে প্রশ্ন আমি তো তোমাদের বলেই দিচ্ছি যে ভেগাস প্রচুরবার পরীক্ষায়, নর্মাল পরীক্ষায় এসে থাকে। তো ভেগাসকে কিন্তু মিক্সড নার্ভ বলা হয়, এবং এটি কততম, এটা কিন্তু 10th। তাহলে তোমাদের হোমওয়ার্ক রয়েছে, অবশ্যই প্রত্যেকে জানাবে ক্লাস শেষে কমেন্ট বক্সে যে ফ্রেনিক, এই যে ফ্রেনিক স্নায়ুটা রয়েছে হোমওয়ার্কে, এটা কততম স্নায়ু, ঠিক আছে, ফ্রেনিকটা কততম স্নায়ু, সেটা কিন্তু হোমওয়ার্কে ক্লাস শেষ হয়ে গেলে লাইভ চ্যাট অফ হয়ে যাবে, কমেন্ট বক্স ওপেন হয়ে যাবে। তো কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে যে হোমওয়ার্ক বলে যে ফ্রেনিক এততম স্নায়ু। ওকে, চলো দেখে নাও, একদম ওকে আছে। স্বাভাবিক অবস্থায় অঙ্গ সংস্থানের নিষ্ক্রিয় বায়ুর পরিমাণ কত? নিষ্ক্রিয় বায়ু মানে ডেড স্পেসে যে এয়ারটা থাকবে সেটা আমাদের নিষ্ক্রিয় বায়ু আমরা বলে পরিলক্ষিত করব অঙ্গ সংস্থানিকের ক্ষেত্রে, ঠিক আছে। তো রাইট অ্যান্সার এক্ষেত্রে কী হবে, এগুলো একটু কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোথায় কি থাকছে, কত ml করে থাকছে, সেটা কিন্তু নিষ্ক্রিয় স্থানের বা ডেড স্পেসে কত থাকে সেটা মনে রাখতে হবে। ডেড স্পেসে আমরা পাই অনলি, খুব কম মাত্রায়, যে স্থানে বায়ু চলাচল মানে সবসময়ের জন্য নিষ্ক্রিয়, ওরা কোনো পার্টিসিপেট করে না। আমাদের যে বিভিন্ন ভাইটাল ক্যাপাসিটি, টিএলসি, ভিসি যে ব্যাপারগুলো আছে তাদের মধ্যে কোনো সময় সে আদান প্রদানে অংশগ্রহণ করবে না। অল টাইম এই যে নিষ্ক্রিয় স্থানগুলো সেগুলো সম্পূর্ণ বায়ুটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এবং অল্প মাত্রায় থাকবে, যাতে ওই ট্রাকিয়ার অংশগুলো চুপসে না যায় এবং ইলাস্টিসিটিটা নষ্ট না হয়ে যায়। রাইট অ্যান্সার একদম ওকে আছে। প্রবাহী বায়ুর মান, 16 নম্বর প্রশ্ন রয়েছে। প্রবাহী বায়ু এই নামে অনেকেই পরিচয় নেই, অনেকের কাছে ভিটি বা টিভি এই নামেও পরিচয় থাকতে পারে, একে টাইডাল ভলিউম বলা হয়, টাইডাল ভলিউম। ওকে, টাইডাল ভলিউম আমরা বলে থাকি। তো অনেকে এইরকমভাবেও লেখে, তো নানাভাবে এটাকে প্রস্তাবিত করা হয়েছে বিভিন্ন বুকসে। তো রাইট অ্যান্সার কী হবে, টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ুর পরিমাণ, 1200 ml, 6000 ml, যেটা সর্বদা সাধারণত চলাচল করে। তো রাইট অ্যান্সার ইজিলি অনেকে অ্যান্সার দিচ্ছ সঠিক, প্রত্যেককে কংগ্রাচুলেশন। রাইট অ্যান্সার হবে 500 ml। এই যে ভালো করে দেখে নিতে পারো, দ্য ভলিউম
typically measure around 500 ml বা milliliter for those assigned male and 400 ml assigned those the female. তো মনে রাখতে হবে নর্মালের ক্ষেত্রে আমরা 500 ধরবো, যদি পুরুষ উল্লেখ করে দেয়, মেল বা পুরুষ উল্লেখ করে দেয় তাহলে 500, আর যদি ফিমেল উল্লেখ করে দেয় তাহলে হবে 400। এই জায়গাটা একটু খেয়াল রেখো। নেক্সট দেখো, বলতে বলতেই চলে এসছে পরবর্তী সেই প্রশ্ন, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা যাকে বলা হয় টিএলসি। স্যার টিএলসির পুরো নাম কি লিখব? টিএলসির পুরো নাম লিখব টোটাল লাং ক্যাপাসিটি। ওকে, টোটাল লাং ক্যাপাসিটি। ওকে, বলো ক্লিয়ার কিনা? তো এই টোটাল লাং যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটিতে আমরা কি পাবো, তার ধারণ ক্ষমতা কত? চারটে অপশন রয়েছে ইজিলি। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা যাকে বলা হয়। তো রাইট অ্যান্সার এক্ষেত্রে কী হবে? আমরা অনেক বইয়ে কিন্তু এমএলএ দেওয়া ছিল না, লিটারে দেওয়া ছিল। তো লিটার মানেই সেটা যদি 1000 দিয়ে গুণ করে দিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো সেখান থেকে রাইট অ্যান্সার ইজিলি করতে পারবো আমরা অপশন এ। আমরা অ্যাপ্রক্স ধরি 5 থেকে 6 লিটার আমরা এরকম অ্যাপ্রক্স ধরে থাকি। তো এখানে তো একটাই সেরকম অপশন আছে কাছাকাছি, তো অপশন এ হবে রাইট অ্যান্সার। চলো দেখে নিই, একদম ওকে আছে। নেক্সট দেখো, ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি, পরপর প্রশ্ন রয়েছে। ভাইটাল ক্যাপাসিটিকে আমরা ছোট করে ডিনোট করতে পারি কি দ্বারা? ভিসি। ভাইটাল ক্যাপাসিটিকে আমরা ছোট করে ডিনোট করতে পারি ভিসি দ্বারা। তো ভিসি ইকুয়ালস টু আমরা কি ধরে নিই? ভিসি ইকুয়ালস টু কি ধরি? ঠিক আছে, ভিসি ইকুয়ালস টু কী ধরবো? তো ভিসি ইকুয়ালস টু সর্বদা যে জিনিসটা কমন থাকে সেটা হচ্ছে টাইডাল ভলিউম, এটা থাকবেই। তারপরে যেটা আসবে সেটা কোনটা? সেটা আসে আইআরভি। স্যার আইআরভি কি? ইন্সপিরেটরি রিজার্ভ ক্যাপাসিটি বা রিজার্ভ ভলিউম যাকে বলতে পারো, অর্থাৎ সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার যে বায়ুর যে পরিমাণ আর সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার যে বায়ুর পরিমাণ, ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে ভিসি ইকুয়ালস টু টাইডাল ভলিউম, আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইআরভি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অপশন এ ছাড়া এক্ষেত্রে আর কোনো অ্যান্সার অপশন হতে পারে না। তো রাইট অ্যান্সার কী হবে? অপশন এ। নেক্সট দেখো, বিশ্রামরত অবস্থায়, কোয়েশ্চেনটা খুব ভালো করে পর্যবেক্ষণ করবে। বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি মিনিটে শ্বাসক্রিয়ার হার কত? চারটে অপশন রয়েছে, পোল অন হয়ে গেছে তোমাদের। যারাই ফার্স্ট অ্যান্সার দেবে, অ্যান্সার আমাদের কাছে ফার্স্ট যেটা শো হবে সেটা কিন্তু তোমাদের তোমরা লাইভ চ্যাটে পেয়ে যাবে কে প্রত্যেক প্রশ্নের সঠিক অ্যান্সার দিচ্ছে এবং ফার্স্ট রাইট অ্যান্সার দিচ্ছে। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে চেষ্টা করো। এবং তোমাদের কাছে এই জাতীয় ফ্রি সেশন যদি আগামী দিনে আরও পেতে চাও, একটাই মানে যদি পেতে চাও তাহলে একটাই রিকোয়েস্ট তোমাদের, ভিডিওটি কিন্তু একবার বা ক্লাসটি একবার তোমাদের শেয়ার করে দিতে হবে। ওকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা ইউজার্স রয়েছো, তো মাস্ট শেয়ার ইট। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার আমরা কি নেব? একটা চার্টও দেওয়া রয়েছে, সেখান থেকে দেখেও তোমরা অ্যান্সার করতে পারবে। বাট একটু অনেক সময় ডাউট হয়, তাই বলে রাখি যে আমরা সর্বদা এক্ষেত্রে অ্যান্সার নেব কত না 14 to 20 মধ্যে যে অ্যান্সারটা থাকবে সেটা হবে রাইট অ্যান্সার। কেন না, আমরা দেখে নিই যে অ্যাডাল্টেরটা আমরা সর্বদা স্পেসিফিক ধরে চলবো যে অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়, এটাই হচ্ছে শ্বাসক্রিয়ার মান। ঠিক আছে, বাকি কিন্তু পরিবর্তন হতে পারে। নিউবর্নদের সব থেকে বেশি হয়, 3 থেকে 9 থেকে একটু কমতে থাকে, 10 থেকে 15তে একটু কমে। ঠিক আছে, 16তে দেখো 16 বছর বয়সে বিফোর অ্যাডাল্ট এগুলোতে সমান থাকে। আবার যখন সিনেসেন্স বা বার্ধক্য চলে আসে তখন অনেকটা কমে যেতে পারে। তো একবার অ্যান্সারটা চেক করবো। তাও দেখো অ্যান্সার একদম ওকে আছে। নেক্সট দেখো, প্রদত্ত কোনটি শ্বাসতন্ত্রের অস্বাভাবিকতা? এমফাইসেমা, হাঁপানি, অ্যাঞ্জিনা পেক্টারিস। আমি প্রত্যেকটাই বলে দেবো। হাঁপানিকে কিন্তু আমরা অনেক সময় অ্যাজমা নামেও ডেকে থাকি, অ্যাজমা এই নামেও ডেকে থাকি, অ্যাজমা নামে ডেকে থাকি। এমফাইসেমাটা কি? যেখানে মনে রাখতে পারো, এমফাইসেমা সহজে মনে রাখার কারণ হচ্ছে যেখানে অ্যালভিওলাইয়ের ইলাস্টিসিটি হারিয়ে যাবে। ঠিক আছে, ইলাস্টিসিটি লস অফ অ্যালভিওলাই, এভাবে ছোট করে মনে রাখলাম। অর্থাৎ যে অ্যালভিওলাইয়ের যে সংকোচন প্রসারণ ক্ষমতা, বায়ুথলি যে ছোটো ছোটো বায়ুথলিগুলো রয়েছে সংকোচন প্রসারণ ক্ষমতা, সেটা কিন্তু হারিয়ে যাবে। আর অ্যাঞ্জিনা পেক্টারিস কিন্তু শ্বাসতন্ত্রের সম্পর্কিত রোগ নয়। কেউ বলতে পারবে কার সাথে রোগ? এটা কিন্তু বুকের বাম দিকে
যদি আমরা ব্যথা অনুভূতি করি, চিনচিন ব্যথা যদি এই জাতীয় অনুভূতি করে, তো বলতে পারো যে কিন্তু বুকের বাম দিকে ব্যথা অনুভূত হলে তখন আমরা তাকে বলবো অ্যাঞ্জিনা পেক্টোরিস। তো অপশন দুটো ঠিক আছে এখানে, তাই অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অধিক ধূমপানের ফলে শ্বাসতন্ত্রের যে রোগ হয়, এক্ষুনি বলছিলাম তোমাদের, তো সেই রোগটি কি? অধিক ধূমপান, যারা বলতে পারো যে ফুললি অ্যাক্টিভ স্মোকার্স এবং চেন স্মোকার্স রয়েছে, এই কোয়েশ্চেনটা একবার ঘুরিয়ে কঠিনভাবে এসেছিল বোর্ডে, চেন স্মোকার, ঠিক আছে, যারা কন্টিনিউয়াস স্মোকিংয়ের সাথে যুক্ত রয়েছে, তো এই চেন স্মোকারদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোন রোগটা দেখা যায়, ব্ল্যাক লাং, তো এমফাইসিমা, অ্যাজমা, সিলিকোসিস। তো ইজিলি অ্যান্সার করতে পারবো। দেখো এক্ষেত্রে ব্ল্যাক লাংয়ের অপর নাম কিন্তু অ্যানথ্রাকোসিস। কেন না, এটা কিন্তু কয়লার সাথে যুক্ত, যারা কয়লা শ্রমিকরা রয়েছে, কয়লা কারখানায় কাজ করে, তাদের অ্যানথ্রাকোসিস বা ব্ল্যাক লাং রোগ কিন্তু হতে পারে। ওকে, আর অ্যাজমা, হাঁপানি, এটা তো অ্যালার্জেনের কারণে হয়, অ্যালার্জেন, ঠিক আছে, অ্যালার্জেন অর্থাৎ পরাগরেণু হতে পারে, পোলেন গ্রেন, সেটা এক প্রকার অ্যালার্জেন হতে পারে, ঠিক আছে, অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। আর সিলিকোসিস, সিলিকোসিস যদি সিলিকনের কণা ধরো প্রবেশ করে, তাহলে কিন্তু হতে পারে সিলিকোসিস রোগ। তো পড়ে থাকলো একটাই আনসার, এমফাইসেমা। এখানে দেখতেই পাচ্ছ ইলাস্টিসিটিগুলো এখানে কত নর্মাল অবস্থায় কত ভালো আছে, এমফাইসেমায় কীভাবে লস হয়েছে। তো রাইট অ্যান্সার এমফাইসেমা। নেক্সট দেখো, খুব ভালোভাবে এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে যাবে। এমফাইসেমা ইজ এ লাং ডিজিজ দ্যাট রেজাল্ট ফ্রম ড্যামেজ টু দ্য ওয়ালস অফ দ্য অ্যালভিওলাই, অর্থাৎ ফুসফুসের বায়ুথলির যে ওয়ালস বা প্রাচীরগুলো আছে, প্রাচীর গাত্রের ক্ষয় তৈরি হয় এবং ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, বলো ক্লাসগুলি কেমন লাগছে? ভালো লাগছে প্রত্যেকটা? বুঝতে পারছো? ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কিন্তু থাম বাটন প্রেস করবে, ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। চলো নেক্সট দেখো, ফুসফুসের অক্সিজেন সরবরাহ ঘাটতি কোথায় হয়? অক্সিজেন সরবরাহ ফুসফুসের ঘাটতি কোথায় হয়? আমরা লাস্ট প্রশ্নে এসে গেছি, ঠিক আছে, লাস্ট প্রশ্নে এসে গেছি, তো প্রত্যেকে অ্যান্সার করে দাও কোথায় হবে, ঠিক আছে, ফুসফুসের ঘাটতি হলে। তবে অ্যান্সারটা হয়তো শো হয়েছে একবার, তো অ্যান্সার পিডিএফের কারণে, বাট এক্ষেত্রে রাইট অ্যান্সার তোমরা সবাই দেখতে পাচ্ছি আমরা, হাইপক্সিয়া। তো হাইপক্সিয়াকে কি নামে ডাকা হয় সেটা আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে। হাইপক্সিয়াতে কি হয়? অক্সিজেন সরবরাহতে ঘাটতি হচ্ছে, অর্থাৎ O2 সরবরাহ যদি কমে যায় তাহলে কিন্তু এই হাইপক্সিয়া হবে। বাট এটার থেকেও বাকি অপশনগুলো জেনে নেওয়া কিন্তু ম্যান্ডেটরি। অ্যাপোনিয়া, এই টার্মটা কি? অ্যাপোনিয়া, ঠিক আছে, খাদ্যবস্তু গলার্ধকরণ যদি কন্টিনিউয়াস গোগ্রাসে খেতে থাকে, আমরা বলি বাংলায় বলি না, খুব তাড়াতাড়ি খাচ্ছে, ধরো খাওয়ার কম্পিটিশন হচ্ছে, একজন খুব তাড়াতাড়ি খেতে থাকছে, তো খাওয়ার সময় মাঝে মাঝে মানে তাড়াতাড়ি যদি আমরা খেতে থাকি, তো কিছু সময় শ্বাসটা ধরে যায়, বা একটানা জল খেলে শ্বাসটা কিছুটা ধরে রাখি দিই, তারপরে একটা জোরপূর্বক আমরা প্রশ্বাস ছাড়ি বা নিঃশ্বাস ছাড়ি, তো সেই ঘটনাটাকে বলবো অ্যাপোনিয়া। খুব খেয়াল রাখবে ভালোভাবে, অর্থাৎ এখানে কিছুটা সাময়িক বিরতি দেখা যায়, শ্বাস কেয়ার মনে রাখার জন্য সাময়িক বিরতি, এই টার্মটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। স্যার ডিসপনিয়া কি? ডিসপনিয়া ক্লেশদায়ক শ্বসন। ডিসপনিয়া শব্দের অর্থ আমরা বলছি, লিখে দিচ্ছি তোমাদের জন্য, অবশ্যই লিখে নিও, নোট করে নিও, পরীক্ষায় এখানে একটা প্রশ্ন আসবেই। একে বলা হয় ক্লেশদায়ক শ্বসন। ওকে স্যার, এটা কখন এই ঘটনা ঘটতে পারে? দেখো তুমি যদি হঠাৎ তুমি ধরো হয়তো পাহাড়ে বেড়াতে গেলে, যাকে মাউন্টেন সিকনেসের সময় এই ঘটনা ঘটে থাকে, যাকে বাংলায় আমরা বলে থাকি পর্বতপীড়া, মাউন্টেন সিকনেস, ঠিক আছে, সিকনেসের সময় এই ঘটনা হতে পারে, যাকে বলে থাকি আমরা পর্বতপীড়া। আর অ্যানিমিয়া, এটা তো ব্লাড সম্পর্কিত রোগ, তাই এটা হতে পারে না অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। চলো চেক আউট করে নিই। হাইপক্সিয়া ইজ এ লো লেভেল, এই টার্মটা অবশ্যই মাথায় রেখে যেও, লো লেভেল অফ অক্সিজেন ইন দ্য বডি টিস্যু, তোমার দেহের মধ্যে স্কিন হতে পারে, চেঞ্জেস অফ ব্রিদিং, হার্ট রেট, এগুলো কারণ হতে পারে। তো রাইট অ্যান্সার এটাই ছিল। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো থাম দিয়ে বুঝিও, এবং কমেন্টে হোমওয়ার্কের অ্যান্সার অবশ্যই প্রত্যেকে জানিও, আর শেয়ার করতে ভুলো না।
দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে। তার আগে অবশ্যই জানাবো, যারা টেলিগ্রামে জয়েন হওনি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল। এই জাতীয় আরও প্রশ্ন, শুধু বায়োলজি নয়, সাথে ফিজিক্স পাচ্ছ, কেমিস্ট্রি পাচ্ছ, এই জাতীয় প্রশ্ন টোটালি পোল ওরিয়েন্টেড তোমরা টেলিগ্রামে সলভ করতে পারবে। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম জয়েন করে যাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ক্লাসগুলি কিন্তু যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, তাহলে আরও ফ্রি সেশন তোমাদের জন্য থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নতুন ক্লাসে।